আসসালামু আলাইকুম। আমি হাসনাত আজ বহুদিন পরে নিজের চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করছি। আম, আজকে আমি বেসিক্যালি বাংলাদেশের একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো, যেখানে রাইটাররা চিন্তা করছেন যে আমরা তো কাজ পাচ্ছি না, আবার ক্লায়েন্টরা চিন্তা করছেন যে আমরা যে রাইটারকে হায়ার করছি সেই রাইটার তো আমাদেরকে ভালো আউটপুট দিতে পারছে না। আবার প্রোডাক্টের পরে প্রোডাক্ট ম্যানেজার হয়তো বা সেলস ম্যানেজার হয়তো চিন্তা করছেন যে আমার সেলস রাইটার ভালো না বা সেলস পেজ রাইটার ভালো না। তো এই বিষয়গুলো কেন হয় আর কি, কোথায় মিস করছি আমরা? মানে এআই আসার পরেও তো রাইটারদের কাজের কমতি নেই, বা স্পেশালাইজেশনের ক্ষেত্রে এখনও ইবুক রাইটার কিংবা সেলস পেজ রাইটার কিংবা কপি রাইটারদের চাহিদা আছে। তাহলে আমাদের কেন সমস্যা হচ্ছে কাজ পেতে? কপিরাইটাররা কি আজকাল কাজ পাচ্ছেন না? এটাই আমার আজকে আলোচনার মূল বিষয়বস্তু। এখানে আমি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করে কথা বলবো। তার আগে যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে নিজের পরিচয়টা একটু দিয়ে নেই। আমি মোহাম্মদ হাসনাতুজ্জামান। আজ মোটামুটি 14 বছর ধরে লিখছি, সম্পাদনা করছি এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করছি বিভিন্ন ওয়েবসাইটের জন্য এবং অনেক দেশি বিদেশি ক্লায়েন্টের জন্য। তো আমাদের আজকে বড় সমস্যা হচ্ছে, রাইটাররা একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, রাইটাররা সেই জব থেকে আপাত দৃষ্টিতে রিজেক্টেড হচ্ছেন, অথবা জবটা পেয়েও ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছেন না। পরবর্তীতে তাদের নতুন ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে তারা দ্বিতীয় ক্লায়েন্ট বা তৃতীয় ক্লায়েন্ট আর পাচ্ছেন না। তো কপি রাইটাররা আজকাল কাজ পাচ্ছেন না, এটা কতটুকু সত্যি? আর তার আগে আমাদের বুঝতে হবে যে আমরা যাদেরকে হায়ার করি তারা সবাই কি কপিরাইটার? মোটেও না। মোটা দাগে আমি ব্যক্তিগতভাবে রাইটারদেরকে 3 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে আপনার ইমেল কপিরাইটার বা ডিরেক্ট রেসপন্স কপিরাইটার, তারপর সাধারণ কপিরাইটার এবং ব্লগ রাইটার। একজন কপিরাইটার ব্লগ রাইটার হতে পারেন, তিনি ডিরেক্ট রেসপন্স কপিরাইটার হতে পারেন। ডিরেক্ট রেসপন্স কপিরাইটার উনি কপিরাইটার হতে পারেন, ব্লগ রাইটার হইতে পারেন। কিন্তু একজন ব্লগ রাইটার আবার মোটা দাগে সেই অর্থে কপিরাইটার হবেন না, কেননা ব্লগ রাইটিং দিয়েই আমরা আগে লেখালেখি শিখি, এরপরে কপিরাইটিংয়ে যাই। কপিরাইটিং বেসিক্যালি চটকদার শব্দ বা সেলসি শব্দ ব্যবহার করে নিজের লেখাটাকে আরেকটু প্রাণোচ্ছল করে তোলা এবং রিডারদের কাছে অ্যাপিলিং করা। তো এই দৃষ্টিকোণ থেকে ব্লগ রাইটিংটাকে ওইভাবে প্রেজেন্ট করা যেতে পারে। এই কারণেই আমি বললাম কপিরাইটার একজন ভালো ব্লগ রাইটার হতে পারেন, যদি তার ভাষার প্রতি সেরকম দক্ষতা থাকে এবং বায়ার পার্সোনার উপরে সেরকম একটা আইডিয়া থাকে। এটা নিয়ে পরের প্যানেলগুলোতে আমি কথা বলবো। তো আমাদের কপিরাইটারদের আসলে কাজ কি? আমি বলছি যে ব্লগ রাইটার কপিরাইটার নন, কিন্তু কপিরাইটার আবার ব্লগ রাইটার। তাহলে কপিরাইটারদের কাজ কি? বাংলাদেশে কপিরাইটাররা সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে লিখতে গেলে, ই কমার্সের জন্য হোক বা সার্ভিস প্রোভাইডিং ওয়েবসাইটের জন্য হোক বা অন্য কোনো ওয়েবসাইটের জন্য হোক, সার্ভিস প্রোভাইডিং ইয়ের জন্য লিখতে গেলে যেটা করেন, তারা মাথাতে চিন্তাই করেন যে আমাকে সার্ভিসটা সেল করতে হবে বা প্রোডাক্টটা সেল করতে হবে। ক্লায়েন্টের কাছে আমার দক্ষতা প্রমাণ করার একমাত্র উপায় হচ্ছে আমার আর্টিকেল থেকে ক্লায়েন্ট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার পরে কতটা সেল পাচ্ছেন। তো এই জন্য অনেকেই বলেন যে আমি কাজটা পারবো এবং কাজটা পারার পরে আপনাকে আমি এতদিনের মধ্যে ডেলিভার করব এবং আমার লেখার কোয়ালিটি ভালো। ক্লায়েন্টও হয়তো বা লেখাটা নেবার পরে 200 জন ভিজিটর পাচ্ছেন তার ওই লেখা থেকে, সাইটে র্যাঙ্ক করলে হাইপোথেটিক্যাল একটা নাম্বার বললাম, সেখান থেকে হয়তো 10 জন কিনছেন বা 20 জন কিনছেন। তো আদতেই কি একজন কপিরাইটারের কাজটা এতই সাধারণ যে একটা সার্ভিস নিয়ে লিখবো, আর্টিকেল লিখবো বা একটা কপি তৈরি করব এবং সেই কপিটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে এবং প্রোডাক্ট বা সার্ভিসটা আমাকে সেল করতেই হবে? এতটাই সাধারণ তার মনস্তাত্ত্বিকতা, বা এতটাই ইজি কি জবটা? আমার কাছে তো মনে হয় না। আসেন দেখি কপিরাইটারের জব কি আসলে। এই যে আমরা যখন বলি যে আমার এই সার্ভিসটা সেল করতে হবে বা প্রোডাক্টটা সেল করতে হবে, তখন যেটা করি সেটা হচ্ছে আমার লেখাটাকে সেলসই করি, যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা অমুক প্রোডাক্টের চাইতে ভালো,
তারপরে এইটা কেনো, তারপরে এইটা কেনার পরে তুমি ভালো থাকবে বা খারাপ থাকবে, এরকম একটা কথাবার্তা বলে লেখাটাকে সেলসি করে তোলা। এটা কিন্তু ভুল অ্যাপ্রোচ। ভুল অ্যাপ্রোচ কারণ কিছু কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করছেন এখানে, হয়তো বা এলএসআই, এনএলপি সব কিছু দিয়ে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারছেন, কিন্তু এখান থেকে 200 জন ভিজিটরও পাচ্ছেন। যেমনটা বললাম, ভিজিটর পাওয়ার পরে সেখান থেকে 20 জন কিনছেও, ক্লায়েন্ট খুশি, আপনিও খুশি, হ্যাঁ, কিন্তু আপনি কপিরাইটিংয়ের কোরটা ধরতে পারছেন না। সেখানে হয়তো আপনার লেখাটা ইমপ্রুভ করা গেলে বা অডিয়েন্সকে বুঝে লিখলে আপনি হয়তো বা 200 জনের মধ্যে থেকে আপনার লেখাটা 50 জন পড়তো, 50 জন পড়ে সেখান থেকে 30 জন ইন্টারেস্টেড হয়ে কিনতো। ওই যে 10 বা 20 জন কিনছে তার থেকে 30 অবভিয়াসলি একটা গ্রেটার নাম্বার। তখন আপনার কনভার্সন অপটিমাইজেশনটা বেটার হতো যদি আপনি ক্লায়েন্টকে বুঝে লিখতেন বা শুধুমাত্র লেখার খাতিরে না লিখতেন। এখন আমরা আসলেই দেখি যে একজন কপিরাইটার এর মনস্তাত্ত্বিকতা কেমন হতে পারে। কপিরাইটার আসলে কি সেল করে? বেসিক্যালি কপিরাইটার একজন ক্লায়েন্টের বা যিনি প্রোডাক্টটা কিনবেন তার ইমোশনটাকে ধরতে চেষ্টা করেন, তার ফিলিংসটাকে ধরতে চেষ্টা করেন। এরপরে তার ফিলিংস এবং ইমোশনের প্রতি তিনি অ্যাপিল করেন, এরপরে তার মধ্যে ইচ্ছা বা চাহিদা যোগান দেন, এরপরে বিশ্বাস করান তার প্রোডাক্টটা কিনলে পরে সেই ক্লায়েন্টের সেই সংক্রান্ত সমস্যা সমাধান হবে। তো একজন ক্লায়েন্টের সাইকোলজি কেমন? একজন ক্লায়েন্টের প্রথমে বা একজন মানুষের যাকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা নিয়ে একটা বিশেষ কিছু করবার ইচ্ছা থাকে, যেটাকে আমরা ডিজায়ার বলি। সে বিশ্বাস করে, সেই ক্লায়েন্ট বা সেই প্রোডাক্টের ক্রেতা বিশ্বাস করে যে এই প্রোডাক্টটা কেনার পরে তার পৃথিবী এমনভাবে পরিবর্তিত হবে বা সে একটা পৃথিবীতে বসবাস করে যেখানে বিষয়বস্তু এরকম, সে তার মধ্যে ওই প্রোডাক্টটা তাকে এটাতে হেল্প করবে। এটাকে বলে নোশন। তো প্রথমে আমরা বললাম ডিজায়ার, অর্থাৎ ক্লায়েন্টের একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটার জন্য এই প্রোডাক্টটা হেল্পফুল। সে বিশ্বাস করে বা তার ধারণা আছে, নোশন আছে যে এই প্রোডাক্টটা নিয়ে সে হয়তো এই বিষয়ে সলিউশন পাবে। তারপরে তার বিষয়টা হচ্ছে আইডেন্টিফিকেশন, 3 নম্বর বিষয়টা। সে নিজেকে একটা ক্যাটাগরিতে আইডেন্টিফাই করে, সেই ক্যাটাগরিতে হয়তো তার ওই প্রোডাক্টটা দরকার বা দরকার না, সেটার উপর বিশেষ ভিত্তি করে কিছু বৈশিষ্ট্য আসে যেটাকে বলি আমরা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে সে ডিসাইড করে যে আমি প্রোডাক্টটা কিনবো কিনা। আমি বিষয়টা বিস্তারিত বলি। সেটা হচ্ছে, ধরেন আমি ট্রেডমিলের উদাহরণ দিলাম। একটা ট্রেডমিল যেখানে হাঁটলে মানুষের এক্সারসাইজ হয়, মানুষ একটু বিশেষভাবে বা একটা রুটিন মেনটেন করে হাঁটলে তার মেদ কমে, শরীরের যে মেদটা আছে, অতিরিক্ত মেদ আছে, কমে। তো এইটা কার জন্য প্রোডাক্টটা, এইটা কপিরাইটারকে বুঝতে হবে। কপিরাইটারকে এইটা বুঝতে গেলে পরে ওই 4টা প্যারামিটারে ভাগ করতে হবে। এই প্রোডাক্টটা এমন একজনের জন্য যিনি বিশ্বাস করেন যে তিনি মোটা এবং তাকে পাতলা হতে হবে, এই জন্য তার হচ্ছে প্রোডাক্টটা দরকার। আবার নোশন বা তার নিজের মধ্যে বদ্ধমূল একটা ধারণা আছে যে তিনি মোটা বলে অসুখী, বা তার মোটা যে জিনিসটা আছে বা তার ফিজিক্যাল যে আকৃতি বা ফিজিক্যাল যে গড়ন, সেই গড়নটা তার জন্য প্রবলেমেটিক এবং অন্যান্য ফিট মানুষরা তার থেকে বেটার লাইফ লিড করে, এই কারণে তার প্রোডাক্টটা দরকার। এই যে তারপরে আসে হচ্ছে আইডেন্টিফিকেশন। এই আপনার তার বিশ্বাস থেকে, বদ্ধমূল ধারণা থেকে সে নিজেকে ওবিস বা মোটা হিসেবে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করার পরে সে ক্যারেক্টারিস্টিক্স, তার কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যে সে ওষুধ খাচ্ছে কিংবা ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু ফল হচ্ছে না, কিন্তু সে অনেকগুলো ডায়েট প্ল্যান ফলো করেছে, কিন্তু যেহেতু তার ফুড ক্রেভিংস আছে সে এই বিষয়টা কন্ট্রোল করতে পারছে না। এই মেশিনটা তার জন্য ইম্পর্ট্যান্ট, কেননা সে ডায়েট করার পাশাপাশি সে অতিরিক্ত ক্যালোরিটা এটা দিয়ে বার্ন করতে পারবে। এই ক্যারেক্টারিস্টিক্স বা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা তাকে একটা আইডিয়াল বায়ার ভাবব। এখন এই আইডিয়াল বায়ারের সাথে সাথে কিন্তু আরেকটা সেটের আইডিয়াল বায়ার আছে,
যেমন ধরেন ট্রেডমিল, এটা যেমন মোটাত্ব কমায় বা মোটা ভাব শরীরের মেদ কমায়, অ্যাথলেটিক্সের জন্য, অ্যাথলেটস যারা, তাদের জন্য আবার এই ট্রেডমিলটাই দৌড়তে সাহায্য করে। মাইলের পর মাইল দৌড়লে তাদের একটা এক্সারসাইজ হয় এবং তাদের রানিং প্র্যাকটিস হয় ইনডোরে। তো দুইজনের চাহিদা এক। অ্যাথলেটস আবার মনে করে যে, অ্যাথলেট মনে করে যে হচ্ছে সে জোরে দৌড়াবে, এটা তার ডিজায়ার। তারপরে সে নিজেকে, তার মধ্যে বদ্ধমূল একটা ধারণা আছে যে সে ট্রেডমিলে দৌড়ালে তার খাটনি কম হবে এবং সে ইনডোরে প্র্যাকটিস করতে পারবে। তারপরে সে আইডেন্টিফাই করে নিজেকে যে অন্যরা যেভাবে দৌড়ায় সেভাবে সে নিজে দৌড়াতে চায় এবং সে একটা নির্দিষ্ট ক্লাস অর্থাৎ অ্যাথলেটসের ক্লাসে বিলং করে, যেখানে থেকে তাকে একটা দৌড় প্রতিযোগিতা বা যে কোনো ধরনের ম্যারাথন বা 100 মিটার স্প্রিন্ট এইসব জায়গায় সে নিজেকে এস্টাবলিশ করতে চায়। এটা তার আইডেন্টিফিকেশন এবং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই বিষয়ে সে বিভিন্ন ধরনের স্টেপ নেয়। সে একজন ট্রেনার হায়ার করে, ট্রেনার হায়ার করার পরে সেইখানে সে ট্রেনারের সাথে কথা বলে, সে ট্রেনারের দেয়া বিভিন্ন ধরনের এক্সারসাইজ ফলো করার পাশাপাশি সে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস নেয় এবং এই যে ট্রেডমিলটা তার রুটিনে সহায়ক হবে। তো একই ট্রেডমিল কিন্তু দুই ধরনের বায়ার পার্সোনা আমরা পেলাম। এই দুই ধরনের বায়ার পার্সোনারওয়ালা মানুষদেরকে এই ট্রেডমিলটা সেল করতে হবে একজন কপিরাইটারকে। তাহলে কি সেই কপিরাইটার একই ধরনের ভাষা দিয়ে দুইজনের সাথে কথা বলবে বা করবে? না, আমি যেমনটা বললাম যে এই যে দুই ধরনের বায়ার আসলো, তা ওইখানে অনেকে বলবে যে তাহলে এটা চাইতে এটা ভালো, এটা চাইতে এটা ভালো, মানে ফিচার এবং বেনিফিট এক্সপ্লেন করবেন। ফিচার এবং বেনিফিট এক্সপ্লেন করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে 200 জন ভিজিটর আসলো, 10 জন ভিজিটর কিনলো। কিন্তু আমরা কি এই দুই সেটের মানুষকে সঠিকভাবে হিট করতে পারলাম বা তাদের সাইকিতে আঘাত করতে পারলাম যদি আমরা একই ধরনের লেখালেখি, যদি আমরা ওই ট্রেডমিলের পজিটিভ নেগেটিভ ফিচার বেনিফিটগুলো দিই? এখন ফিচার বেনিফিটগুলো যদি দুজনের ক্ষেত্রে একই দিই আমরা, যে এই ট্রেডমিলটা খুব তাড়াতাড়ি 0 to 60 মাইলসে দৌড়াতে পারে, খুব তাড়াতাড়ি অফ হয়ে যায়, এনার্জি কনজামশন খুব ধীর গতিতে হয় বা কম হয় বা লাইট ওয়েট, এইভাবে যদি ফিচার আর বেনিফিট আমি এক্সপ্লেন করি, আপনিও রাইটার আমিও রাইটার, আপনি হয়তো এভাবে এক্সপ্লেন করলেন, আপনি এভাবে এক্সপ্লেন করলেন বলে গড়পড়তা একটা এক্সপ্লেনেশন হলো। আমি চিন্তা করলাম এই যে দুই সেটের ক্রেতা তারা কি চান। প্রথমজন চাইবেন যে তিনি মোটা থেকে পাতলা হবেন এবং কম সময়ের মধ্যে হবেন এবং কম হ্যাসেলে হবেন। দ্বিতীয়জন চাইলেন যে তিনি দৌড়বেন এবং দৌড়তে দৌড়তে তার একটা স্পিড লিমিট আছে, ওই লিমিটটাকে তিনি সারপাস করবেন এবং হয়তো 6 মাস পরে বা 8 মাস পরে একটা কম্পিটিটিভ একটা স্পোর্টস ইভেন্ট আছে, সেখানে তিনি পার্টিসিপেট করবেন। দুজনের চিন্তা লেভেল, দুজনের চাওয়া বোঝা গেল। তো যিনি আপনার এই যে মোটা মানুষটা বা মেদ সম্পন্ন মানুষটা, তার চিন্তাধারা হবে ডায়েটের মাধ্যমে জিনিসটাকে ইজি করে এই ট্রেডমিলটা ব্যবহার করে এক্সারসাইজের মধ্যে থাকা বা হাঁটাহাঁটির মধ্যে থাকা, তিনি হাঁটতে চান। অ্যাথলেটসের চিন্তা হবে, অ্যাথলেট যিনি, দৌড়বিদের চিন্তা হবে যে তিনি এখানে দৌড়বেন এবং ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে এই ট্রেনিং হুইলের বা এই ট্রেডমিলের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করবেন। একজন নিজেকে কিভাবে দেখেন এই দুইজন ব্যক্তির মধ্যে, তারপরে আমার চিন্তাধারা থাকবে 3 নম্বর স্টেপে, তারা নিজেদেরকে কিভাবে দেখেন। তারা নিজেদেরকে, একজন দেখেন তার মেদটা তার জন্য ইনকনভিনিয়েন্স, তিনি সমাজে চলতে ফিরতে পারেন না, সবাই তাকে মোটা বলে, মোটু বলে। আরেকজন দেখেন যে তিনি খুব ফিট কিন্তু তিনি ভালো মতো দৌড়তে পারছেন না, তার প্র্যাকটিস ঠিকঠাক মতো হচ্ছে না। এখন এই প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করার জন্য হয়তো শুইন, আমি যদি একটা ব্র্যান্ড উল্লেখই করে দেই, দুজনেই শুইনের ট্রেডমিলটা চান, কিন্তু দুইজনকে যেহেতু ভিন্নভাবে দেখছেন সেহেতু তাদের কাছে শুইন এর এই ট্রেডমিলটা ভিন্নভাবে ধরা দেবে। এই যে আমি 3টা কথা বললাম এবং আগে
চারটা কথা বললাম যে সাইকোলজি কিভাবে কাজ করে, তার আগে একজন বায়ারের কাছে আমরা কি কি সেল করি এইটা নিয়ে বললাম। এই দুইটা জিনিসকে কম্বাইন করে বা এই বৈশিষ্ট্যগুলো কম্বাইন করে বা এই প্যারামিটারগুলো কম্বাইন করে এই দুই ধরনের ক্রেতার দুই ধরনের চাহিদা একই মেশিন থেকে পাওয়া যাবে। আমি অলরেডি সেটা বলে দিয়েছি কথায় কথায়। আমি এখানে স্লাইড প্রিপেয়ার করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্লাইড যখন আমি প্রেজেন্ট করছি তার আগেই হয়তো সেই স্লাইড নিয়ে কিছু কথা চলে এসছে। আই অ্যাম মোর অফ আ স্পন্টানিয়াস স্পিকার দেন আ স্পিকার হু লুকস অ্যাট হিজ স্লাইডস কন্টিনিউয়াসলি। তো এই যে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা যদি আলাদা করি, যে একজন মোটা মানুষ বা মেদসম্পন্ন মানুষ, তিনি হয়তো একটু স্লথ, তাকে খাবারের পাশাপাশি খুব অল্প ভিত্তিতে প্রতিদিন 10-15 মিনিট করে এক্সারসাইজ করাতে হবে ট্রেডমিলে। তারপরে তিনি হয়তো বা একটুতে হাঁপিয়ে উঠবেন, তো দিনে একবার তিনি এক্সারসাইজ করবেন। তারপরে আস্তে 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 তার ইন্টেন্সিটি বাড়াতে হবে, খাবারের পাশাপাশি তার এখানে দৌড়ানো বাড়াতে হবে, এবং তাকে খুব হিল ক্লাইম্বিং করতে দিতে হবে। যারা সুইনের এই ট্রেডমিলটা ব্যবহার করেছেন তারা জানেন যে ইনক্লাইন সেটিং আছে একটা, যেটা দিয়ে আপনি পাহাড়ে উঠছেন এরকম একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। এরকম যখন হবে, তারপরে আপনার যিনি যে ভদ্রলোক আছেন অ্যাথলেট, তিনি হয়তো বা জোরে দৌড়বেন, তার মানে হি ওয়ান্টস টু স্পিড আপ হিজ প্রসেস, তিনি জোরেই দৌড়বেন এবং তিনি সুইনের এই ইয়েটাতে প্যারালালি অর্থাৎ সমতলে দৌড়বেন এই ট্রেডমিল ব্যবহার করে, এবং এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি তিনি ইউটিলাইজ করবেন। এভাবে আমরা যদি দুইজন ক্রেতার সাইড বাই সাইড কম্প্যারিজন করি, তাহলে আমরা দেখব যে তারা দুইজন বা দুই সেট ক্রেতা একই মেশিন থেকে দুই ধরনের আউটকাম চাচ্ছেন, এবং এই মেশিনটা দেয় সুইনের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা একই দুটো আউটকাম দেয় দুই সেট ক্রেতার জন্য। একজন মোটা মানুষ সেখান থেকে এক ধরনের সুবিধা পাবেন, একজন অ্যাথলেট সেখান থেকে আরেক ধরনের সুবিধা পাবেন। আচ্ছা, এইভাবে করে আমরা তো বায়ার পার্সোনা বের করে নিলাম, আমরা দুই ধরনের ক্রেতার জন্য কোনটা কোনটা দরকার সেটাও বের করে নিলাম। তারপরে আমরা ক্রস চেক করব যে সেই মেশিনটা বা সেই সার্ভিসটা বা সেই প্রোডাক্টটা এই দুই ধরনের ক্রেতাকে উদাহরণস্বরূপ এই সার্ভিসটা দেয় কি না। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো খুঁজে বের করা। আমি যেভাবে একটা আইডিয়াল কাজ করে দিলাম বা অন দ্য টপ অফ মাই হেড আপনাকে যেমন একটা উদাহরণ দিলাম, আপনার যে কোনো প্রোডাক্টের জন্য এই ধরনের ডিনোমিনেটর খুঁজে বের করা, যে এর বায়ার মানে ক্লায়েন্ট কারা, বা এই প্রোডাক্টটা কারা কিনবেন বা এই সার্ভিসটা কারা কিনবেন, তাদের চাহিদা কীরকম, তারা নিজেদেরকে কিভাবে দেখেন, তারা কি কি চান এই প্রোডাক্টটা থেকে, এই প্রোডাক্টটা তাদেরকে বা এই সার্ভিসটা তাদেরকে সেটা দিতে পারে কি না, দিলে কতটা এফিশিয়েন্টলি দিতে পারে, এর চেয়ে কোনো এফিশিয়েন্ট প্রোডাক্ট আছে কি না এই সার্ভিসটা দেওয়ার জন্য বা এই সুবিধাটা দেওয়ার জন্য। যখনই এরকম ডিনোমিনেটরগুলো ব্যবহার করবেন, তখন দেখবেন যে দুইজন কপিরাইটারের একই প্রোডাক্ট নিয়ে লেখার ধাঁচটা বদলে যাবে। তখন আমরা শুধুমাত্র ফিচার আর বেনিফিটে ফোকাস করব না, তখন ফিচার আর বেনিফিটে ফোকাস করতে গেলে পরেও আমরা যাদের জন্য লিখছি তাদের জন্য যে ফিচারটা দরকার বা তাদের জন্য যে বেনিফিটটা দরকার, সেই বেনিফিটটা এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা দিলে পরে সেটা নিয়ে লিখলে সেটা কিভাবে সলভ করে বা একটা প্রবলেম এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা কিভাবে সলভ করে একটা স্পেসিফিক ডেমোগ্রাফের পাবলিকের জন্য, এটা যখন আপনি বলবেন তখন আপনার লেখাটা আরও বেশি ক্লোজ টু হার্ট হিট করবে, আরও বেশি বুলজাইয়ে হিট করবে, আরও বেশি অন পয়েন্ট হবে। তখন দেখা যাচ্ছে 200 জন ভিজিটর আসলো, 200 জন ভিজিটরের বায়ার প্রোফাইল আপনি তৈরি করে ফেললেন। 200 জন ভিজিটর যারা আপনার প্রোডাক্টটা খুঁজতে খুঁজতে আপনার সাইটে যাবে, সেই সাইটে সে কী ধরনের লেখা এক্সপেক্ট করছে সেটা আপনি বুঝতে পারবেন, কারণ আপনার বায়ার পার্সোনা রিসার্চ করা হয়ে গেছে। এই বায়ার পার্সোনা রিসার্চ করার পরে আপনার লেখাটা আরও হার্ড হিটিং হবার কারণে আপনার কনভার্সন অপটিমাইজেশনটা বেটার হবে, তখন 200 জনের মধ্যে হয়তো 50 জন কিনবে। এটা করতে গেলে আপনাকে কী করতে হবে?
এটা করতে গেলে আপনার সাথে ক্লায়েন্টকে বসতে হবে, বা ক্লায়েন্টকে বলতে হবে আপনার সাথে আমি মিটিং করব। মিটিং করে আপনার প্রোডাক্ট কি কি সার্ভিস দেয়, কি কি সুবিধাদি দেয়, বা কি কি সার্ভিস, এই সার্ভিস নিয়ে আপনার সার্ভিস নিয়ে যদি সার্ভিস সেল করেন উনি কি কি উপকারিতা পেতে পারে একজন ক্রেতা বা সার্ভিস অ্যাভেইল যিনি করবেন তিনি, এটার জন্য যতটা মিটিং করা প্রয়োজন ততটা তিনি করবেন। তারপরে আপনি দেখবেন আপনার ক্লায়েন্টের ব্রিফের অনুযায়ী আপনার আইডিয়াল টার্গেট কারা। এই আইডিয়াল টার্গেট খুঁজে বের করার পরে তাদের যে বৈশিষ্ট্যের কথা বললাম, অর্থাৎ ডিজায়ার, তাদের ধারণা, নোশন, তাদের আপনার আইডেন্টিফিকেশন, তারা নিজেদেরকে কিভাবে চিন্তা করেন এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, এইগুলো বোঝার পরে এবং এই প্রোডাক্টটা তাদেরকে কিভাবে হেল্প করবে, তারা এই প্রোডাক্টটা আদৌ খুঁজছে কি না, খুঁজলে এই প্রোডাক্টের কোন কোন বিষয়টা খুঁজছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। এই গবেষণার ডেটাটা আপনাকে কোনো চ্যাট জিপিটি দেবে না। কোনো ওয়েবসাইটেরগুলোতে আপনি লিখতে গেলে দেখবেন যে তারা বেসিক ফিচার বেনিফিট, এটার ফিচার এটা, এটার এই ফিচারের বেনিফিট এটা, এইভাবে ম্যাক্সিমাম মানুষজন লিখে। আপনি এই ইনডেপথ রিসার্চগুলো চ্যাট জিপিটি বা সাধারণ সাইট থেকে ইনফার করলে বা বের করতে চাইলে পাবেন না। এটার জন্য আপনাকে ডিপ রিসার্চ করতে হবে। ডিপ রিসার্চ অন্য আরেক দিনের আলোচনার বিষয়। এই ডিপ রিসার্চটা আপনাকেই করতে হবে। করার পরে তাদের পেইন পয়েন্ট বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে, তারা তো এই সার্ভিসটা চাচ্ছেন, তাদের এই বেনিফিটটা দরকার, কিন্তু তারা কেন পাচ্ছেন না। এই তারা যখন কেন পাচ্ছেন না আপনি যখন বের করছেন, তখন আপনার আরেকটা ফেদারে ক্যাপ অ্যাড হচ্ছে যে আপনি তাদের পেইন পয়েন্টটা, এই সার্ভিসটা খুঁজতে তাদের কী কী অসুবিধা হচ্ছে, এই পেইন পয়েন্টটা তাদেরকে আপনি দিতে পারছেন, মানে সলিউশন দিতে পারছেন। তারপরে এই প্রোডাক্টের ক্রেতাদের যে ইস্যুটা, এটা মূলত একই জিনিস, কিন্তু ইস্যু হচ্ছে যে এই পেইন পয়েন্টের ফলে তাদের যে ইস্যুগুলো হচ্ছে সেই ইস্যুগুলোকে নোট ডাউন করা, তারপরে সেগুলোর সলভ করা। আপনি বেসিক্যালি কপিরাইটার হিসেবে আপনার কাজ হচ্ছে একজন মানুষের একটা সমস্যা আছে, সেই সমস্যাটাকে আপনি সলভ করবেন। শুধু সলভ করবেন না, কোন পথে গেলে সেই মানুষটার সমস্যা সলভ হবে বা প্রবলেম সলভ হবে, এইটা আপনাকে দেখিয়ে দিতে হবে। এটা আপনার লেখার মধ্যে ফুটে উঠবে। যখনই আপনার এই লেখার মধ্যে এটা ফুটে উঠবে, যে আপনি যখন বলবেন, এভাবে উদাহরণ দিচ্ছি, যে তুমি তো অ্যাথলেট, তুমি জোরে দৌড়াতে চাচ্ছ, তুমি হয়তো সুইংয়ের কম্পিটিটর হিসেবে একটা একটা কী বলে ট্রেডমিল ইউজ করেছো, কিন্তু এই ট্রেডমিলটা স্যাডলি 120 কিলোমিটার পার আওয়ারের চাইতে বেশি স্পিড তোমাকে দেয় না। কিন্তু তুমি যখন ম্যারাথন রান করছো, তখন তোমার এখানে 30 কিলোমিটার পার আওয়ারেও দৌড়াতে হতে পারে, 100 কিলোমিটার পার আওয়ারেও দৌড়াতে হতে পারে, আবার 60 কিলোমিটার পার আওয়ারেও দৌড়াতে হতে পারে, যেহেতু এটা লম্বা একটা রানিং কোর্স। তো তোমাকে ওই জিনিসটা সিমুলেট করতে হলে বিভিন্ন ধরনের স্পিড কন্ট্রোল মেকানিজমটা বেটার থাকতে হবে, যেটা সুইনের এই মডেলে আছে। এটার কম্পিটিটরের কাছে তুমি হয়তো 5 লেভেলের স্পিড পাবা, বাট সুইনের এই প্রাইসে এই মেশিনটা তোমাকে 7 লেভেলের স্পিড দেবে। এটা পার্টিকুলারলি অ্যাথলেটদের জন্য উপকারী। এভাবে যখন দেবেন, সিম্পলি 7 লেভেলের স্পিড আছে, তুমি খুব তাড়াতাড়ি স্পিড কন্ট্রোল করতে পারবা, এই সেই, এটা লেখার চাইতে তোমার প্রফেশনে এই 7 লেভেলের স্পিড কীভাবে ইম্প্যাক্ট ফেলবে, এভাবে যদি আপনি লেখেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। এরপরে আপনার লেখা, বা আপনি তার প্রবলেমটা সলভ করে দিলেন, যে সে ম্যারাথনের জন্য প্রিপেয়ার করছে, তার একটা আইডিয়াল স্পিড কন্ট্রোলিং মেকানিজম দরকার, সেটা এই মেশিনের মধ্যে আছে। এটা যদি তাকে বুঝিয়ে দিতে পারেন, তার প্রবলেম সলভ করে দিলেন বেশ ভালোভাবে। এরপরে রেজাল্ট মনিটর করলেন, মনিটর করার পরে প্রজেক্ট পোর্টফোলিওতে সেই লেখাটা আপনি, রেজাল্ট ভালো হলে, আপনার লেখা রেজাল্ট ভালো হলে সেটা আপনি অ্যাড করে দিলেন। এভাবে যদি আপনি যান, তাহলে একটা লেখা সাধারণতর লেখা থেকে একটা মানে হাইলি টার্গেটেড কপিতে চলে আসবে। এটার মধ্যে বেশ কিছু জিনিস আছে। প্রথম কথা হচ্ছে বায়ার পার্সোনা ঠিকঠাক মতো করতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে কনস্ট্যান্টলি মিটিংয়ে থাকতে হবে, আপনার লেখার ভোকাবুলারি এবং আপনার নিজস্ব কথা বলার ধরন, যেভাবে আমি কথা বলছি সেভাবে যদি আপনি লিখতে পারেন, ওই কিছু কিছু জার্গন, এই ওই মানে এইগুলো বাদ দিয়ে
এবং এভাবে যদি আপনি মানে একজন ক্রেতাকে বোঝাতে পারেন, তার সাথে ইন্টিমেট হয়ে, তার সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশনে, তাহলে আপনার লেখাটা বেটার রেজাল্ট ইট করবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি এভাবে লেখেন কি না, নাকি একজন ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড দেয়, সেই কিওয়ার্ড দিয়ে আপনি $10 থেকে $15 চার্জ করেন, চার্জ করে সেখান থেকে একটা গড়পড়তা লেখা দেন, লেখাতে আপনার ইংরেজির দক্ষতা ভালো, যার জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে লেখা খুবই ভালো হয়েছে, এটার জন্য ক্লায়েন্ট হয়তো বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সার্চের অ্যালগোরিদম অনুযায়ী লেখাটা সাজিয়ে 200 থেকে 300 জন ভিজিটর নিয়ে আসে একটা কিওয়ার্ডে, সেখান থেকে 10 জন জিনিসটা কেনে, ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি। অর্থাৎ মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করলেই ক্লায়েন্ট খুশি, আপনিও খুশি। অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি আরেকটু টার্গেটেড লেখা লিখতেন, তাহলে এই 200 জনের মধ্যে থেকে 50 জন কিন্তু, এটাকে কনভার্সন অপটিমাইজেশন বলে। এটা আবার ইউআই ইউএক্সের ভদ্রলোকেরা বলবেন যে আমাদের কাজ, হ্যাঁ তাদের কাজ, তারা কোন লেখাটা কোথায় শো করবেন, কিন্তু কোন লেখা কিভাবে লিখবেন। যেমন যদি আমি বলি যে তোমাকে ভীষণ বাজে লাগছে, এই কথাটা আউটরাইট নেগেটিভ এবং একজনকে খুবই নিরুৎসাহী করে দেয়। কিন্তু আমি যদি বলি তোমাকে অতটা ভালো লাগছে না, আগের দিনই ভালো লাগছিল, তাহলে ইউ আর নেগেটিভ উইদাউট বিং আটারলি নেগেটিভ। দুটো লেখার মধ্যে পার্থক্য আছে, এবং এই দুটো লেখার মধ্যে কোনটা কাকে বলবো, অর্থাৎ আপনি আপনার বেটার হাফকে নিশ্চয়ই তোমাকে ভীষণ বাজে লাগছে এই কথাটা সরাসরি বলবেন না, তাহলে রাতের ভাত বন্ধ হয়ে যাবে। মজা করলাম, কিন্তু এটা সত্যি কথা। তো এই জিনিসগুলো আসলে বুঝে লিখতে হয়। একজন কপিরাইটারকে এতটুকু স্কিলড হইতে হয় যে স্কিলের উপরে ভর করে উনি একটা সাধারণ লেখাকে অসাধারণ করে দেবেন, বা তার নিজস্ব স্কিলের উপরে, স্কিল অনুযায়ী সেটাকে সাজাবেন এবং সেই অনুযায়ী বেনিফিট ইল্ড করবেন। যদি এইভাবে চিন্তা করেন, বায়ার পার্সোনা ঠিক রাখেন, রিসার্চ ঠিক রাখেন, এবং সেটার ফ্যাক্ট চেকিং করে, এবং সেই অনুযায়ী ইন্টারভিউগুলো দেখে, সেই অনুযায়ী রিসার্চ করে আপনি যদি একটা প্রোডাক্টের জন্য কপি বা অ্যাডভার্ট সাজান, তারপরে আপনি ইউআই ইউএক্সের খেল দেখালেন, তখন দেখা যাচ্ছে আপনাদের দুজনের, যিনি ডিজাইনার তিনি এবং আপনার মিলিত ফলাফল হিসাবে 200 জনের মধ্যে 50 জন কিনবে, নাহলে 10 জনই কিনবে। এইটাই হচ্ছে একজন সাধারণ রাইটার আর কপি রাইটারের মধ্যে পার্থক্য। দিস কামস উইথ এক্সপিরিয়েন্স। তো অনেকেই আবার বলেন, এখানে কিছু কিছু কথা বলে রাখি আমি, অনেকেই বলেন যে 1 বছরের এক্সপিরিয়েন্সে আমি কপি রাইটার। নো, একটা রাইটারের লেখা শিখতে, প্র্যাকটিস করতে মানে মোটামুটি 3 বছর লাগে আমার এক্সপিরিয়েন্সে। 3 বছর পরে উনি কপি লেখা শুরু করতে পারেন। 2 নাম্বার কথা, যে একটা ভালো প্রোডাক্টও বেচা যায়, একটা খারাপ প্রোডাক্টও বেচা যায়। তো একজন কপিরাইটারের কাজই হচ্ছে সাইকোলজি, বায়ার সাইকোলজি নিয়ে খেলা। আমি যে 3টা বিষয় নিয়ে বললাম, চাহিদা তৈরি করা, তারও আগে ফিলিংস নিয়ে কথা বলা, এমন ভাষা ইউজ করা যেটাতে একজন ক্রেতার ফিলিংস জাগবে যে আমি জিনিসটা নেব, তার মধ্যে চাহিদা তৈরি হবে, তারপরে তিনি কিনবেন। তো একজন কপিরাইটার ততক্ষণ পর্যন্ত ইফেক্টিভ কপিরাইটার না যতক্ষণ পর্যন্ত না তিনি বায়ার পার্সোনা বের করতে পারছেন, আইডিয়াল বায়ারের ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারছেন, এবং আইডিয়াল প্রোডাক্ট সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কীভাবে সাপ্লিমেন্ট করে বা কীভাবে কাভার করে সেটা বের করতে পারছেন। তাহলে দেখা যাচ্ছে হাইলি টার্গেটেড একটা কপি দেওয়া সম্ভব। এখন এই বিষয়গুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি আজকে প্রথম ভিডিও তৈরি করছি অনেক দিন পর, তাই এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, মানে বেসিক্যালি থিওরিটিক্যালি কথাবার্তা বললাম। নতুন ভিডিও, নতুন সেটআপে প্রথম ভিডিও, যার জন্য একটু লাইট টপিকে কথা বললাম। এরপরে হয়তোবা যদি ভিডিওটা মানুষের কাজে লেগে, তাহলে হয়তোবা এই কনসেপ্টগুলো নিয়ে ফার্দার কথা হবে। তবে শেষে বলতে চাই, একজন কপিরাইটারের মূল কাজ হচ্ছে রিসার্চ করা। একটা কপির 80% হচ্ছে বায়ার পার্সোনা এবং টপিক সম্পর্কে রিসার্চ, এবং বায়ারদের সম্পর্কে রিসার্চ, তাদের ক্যারেক্টারিস্টিক্স বের করা। 20% হচ্ছে লেখা, এবং ওই কপিটা তখনই সাকসেসফুল। একজন কপিরাইটার যদি $100 পার 1000 ওয়ার্ডের জন্য চার্জ করেন, তাহলে তিনি তার এক্সপার্টিজের জন্য চার্জ করছেন, তিনি তার রিসার্চের ক্যাপাসিটির জন্য চার্জ করছেন। যেমন সাধারণ ব্লগ পড়ে কিছু কিছু তথ্য পাওয়া যাবে না, এটা আমি আগে বলেছি। তাহলে তথ্যগুলো কোথায় গেলে পাওয়া যেতে পারে, কোথায় গেলে তথ্যগুলো নিয়ে আমি ডেটা পাবো, স্ট্যাটিস্টিক্স পাবো? চ্যাট জিপিটি? না, চ্যাট জিপিটি ভুল ডেটা দেয়। চ্যাট জিপিটি
ক্যান্ড রেসপন্স দেয়। আমি যদি এই প্যারামিটারে লিখি তাহলে চ্যাট জিপিটির চাইতে বেটার আউটপুট দিতে পারবো, তখন চ্যাট জিপিটিকে আমার প্রয়োজন হবে না। এভাবে যদি আমি চিন্তা করে লিখি, এটাই কথা। একজন কপিরাইটার যদি $50 থেকে $100 পার 1000 ওয়ার্ড চার্জ করেন, বা একটা সেলস পেজের জন্য চার্জ করেন 700 ওয়ার্ডের জন্য, তাহলে তিনি এসবের জন্য চার্জ করছেন। আর $30 চার্জ করলে তিনি এসবের জন্য চার্জ করছেন। তার লেখার ধরন, তার লেখার স্টাইল, তার এডিটিংয়ের স্টাইল, তার থেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে তার রিসার্চের বা ফ্যাক্ট ফাইন্ডিং স্কিলের জন্য, এবং কোন শব্দ ব্যবহার করে একজন বায়ারকে সাইমলটেনিয়াসলি আপনার সাইকোলজিক্যালি এবং মনিটারিলি মোটিভেট করা যাবে যে তিনি যেন প্রোডাক্টটা কেনেন, এই বিষয়টা ফাইন্ড আউট করার জন্য তিনি চার্জ করছেন এবং লেখার জন্য চার্জ করছেন। এটাই হচ্ছে কথা। আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আরেকটা ব্যাপার, যে এই বিষয়টা নিয়ে লিখলে আপনাদের লেখার যে বিষয় ধরনটা সেটা ইনস্ট্যান্টলি উন্নত হবে এবং আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। এটা নিয়ে মোটামুটি 1 মাস প্র্যাকটিস করেন, দেখেন যে আপনার লেখার ধরনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসছে। আই এম সরি, আমি সাইমালটেনিয়াসলি কথা বলি, যার জন্য কিছু জার্গন চলে এসছে। আমি হয়তো বা টেলিপ্রম্পটার বা কোনো স্ক্রিপ্ট দিয়ে কথা বলছি না, বাট আমি চেষ্টা করেছি যে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা যেন সবাই বোঝেন। সবাইকে ধন্যবাদ। যদি উৎসাহ পাই বা এ ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার উপলক্ষ সামনে আসে, তাহলে হয়তো আমি পরবর্তীতে আবার এই বিষয়গুলো নিয়ে ইলাবোরেটলি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।